আসসালামু আলাইকুম। তোমাদের ডিপ্লোমা 2026 অ্যাডমিশনের ম্যাথমেটিক্স এর আজকে তোমাদের পড়াবো বাস্তব সংখ্যা। আর আজকে থেকে ক্লাস শুরু। তোমরা ম্যাথমেটিক্স এর বাসায় বসে থেকে প্রিপারেশন যদি নিতে যাও তাহলে তোমরা তোমাদের মতামত জানাবা। আমি তোমাদের মতামত অনুসারে তোমাদের ক্লাস নিব, প্রত্যেকটা সাবজেক্টে ট্রাই করব সবগুলা ভিডিও ফ্রিতে দেওয়ার জন্য। তো ঠিক আছে, আমরা আজকে আলোচনা করব ম্যাথমেটিক্স এর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। ঠিক আছে, তো বাস্তব সংখ্যাতে তোমার তিনটা টপিক পড়াবো। এই তিনটা টপিকের মধ্যে তোমার যদি কমপ্লিট করতে পারো, শুধু সামান্য একটু প্র্যাকটিস করার মাধ্যমে তুমি তিনটা টপিক তোমার বাস্তব সংখ্যা থেকে যদি কোনো নৈর্ব্যতিক আসে তাহলে তুমি ডেফিনেটলি তুমি আনসার করতে পারবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল কি হয়েছে, প্রথমে জানতে হবে তোমাকে মূলদ সংখ্যা চিনতে হবে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তারপর হচ্ছে তোমার আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক সংখ্যা কি। ঠিক আছে, এই কয়েকটা মানে এই তিনটা ধাপ তিন ধরনের ম্যাথ যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার এই বাস্তব সংখ্যা থেকে যদি পলিটেকনিকে অ্যাডমিশন টেস্টে যদি কোনো নৈর্ব্যতিক আসে তুমি 100% পাবা। 100% মানে 100%, তোমার 90% ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কিছু মুখস্থ থাকবো, যেমন বাস্তব সংখ্যা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় বা স্বাভাবিক সংখ্যা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, এগুলো তোমার ক্লাস 10 পড়ে আইছো। জাস্ট তোমরা যে পরীক্ষা দিয়া বসে আছো, বসে থাকার জন্য যাতে ভুলে না যাও সেটার সাপেক্ষেই আবার তোমাদের জন্য তৈরি করা ভিডিও, যাতে তোমরা মনে রাখতে পারো পরীক্ষার জন্য। ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করি। প্রথম হয়েছে মূলদ সংখ্যা চেনার জন্য তোমাকে কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে মূলদ সংখ্যাটা আসলে কি। দেখো, যদি কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা মূলদ সংখ্যা। যেমন যেমন +2 হইতে পারে, -2 হইতে পারে, +3 হইতে পারে, -3 হইতে পারে। তারপরে কি বলছি, দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যা হতে হবে। দশমিকের পরে মানে 1.21, 1.51 মানে একটা নির্দিষ্ট সংখ্যা হইতে হবে। যেমন হাফের বাংলা কি হবে 0.5, 1/4 এর বাংলা কি হবে 0.25, মানে দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যা হইলে তাহলে কি হবে, এটা তোমার মূলদ সংখ্যা হবে। তারপরে কি কোনো দশমিক বিন্দুর পরে যদি আবৃত্ত দশমিক ভগ্নাংশ থাকে বা পৌনঃপুনিক সংখ্যা থাকে তখন তাকে আমরা বলবো মূলদ সংখ্যা। যেমন এখন পৌনঃপুনিক সংখ্যা বা আবৃত্ত দশমিক ভগ্নাংশটা আসলে কি, দেখো ভাই, 0 দশমিকের পরে যদি একই সংখ্যা বার থাকে তাহলে সেটাকে আমরা বলবো আবৃত্ত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক সংখ্যা। দেখো, আমি 0.121 লিখছি, 0.415 লিখছি। ঠিক আছে, আমি তুমি লিখতে পারো 0.555, ঠিক আছে, আবার লিখতে পারো 0.5। এই যে এটা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। ঠিক আছে, 0.5 এই জন্য একটা ফোঁটা, এটা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। এটা এটা 0.5 মানে কি, এটা তুমি বারবার লিখতে পারবা। উপরে ফোঁটা মানে কি, বারবার লিখতে পারবা, এটা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। তো এগুলা থাকলে হচ্ছে তুমি বুঝতে পারবা এই সংখ্যাটা কি, আবৃত দশমিক ভগ্নাংশ বা কি পূর্ণবৃত্ত সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা। তারপরে এসে কি, রুটকে যদি ভাঙানো যায় তাহলে সেটা মূলদ সংখ্যা, আর রুটকে যদি ভাঙানো না যায় সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। বাস্তব আলাপ কোনো মানে এই জিনিসটা লাস্টে একটু ডিপলি খেয়াল করো, কোনো মাথা মধ্যে কোনো প্রেশার নেবে না, শুধু বুঝবা কি রুটকে যদি ভাঙানো যায় তাহলে হচ্ছে মূলদ সংখ্যা, আর রুটকে যদি ভাঙানো না যায় তাহলে হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো, আমি √9 কে ভাঙাইতে পারবো 3 হবে, আবার √25 কে ভাঙাইতে পারবো 5 হবে, √16 কে ভাঙাইতে পারবো 4 হবে। এটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। কিন্তু আমি √8 কে কি ভাঙাইতে পারবো, হ্যাঁ অবশ্যই ভাঙাইতে পারবো, কিন্তু আমার কি আসবে 2 দশমিক এতে তো মান আসবো, বা এটা সেটা কি মান আসবো, কোনো পূর্ণ কোনো সংখ্যা আসবে না, দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসবে, মানে অসীম সংখ্যা আসবে। সো যখন এই এরকম সংখ্যা আসবে তোমার সামনে, ওটা ধরে নিবা তুমি অমূলদ সংখ্যা। ঠিক আছে, তারপরে এসে দশমিকের পরে যদি যেমন 415 না থাকে, 4 2 3 6 7 9 মানে যেটা মন চাই এটা থাকবে, তাহলে হইলে কি মানে মানে বিচ্ছিন্ন সংখ্যা, তাহলে কি হবে তোমার অমূলদ সংখ্যা। আশা করি মূলদ এবং অমূলদ সম্পর্কে একটা ভালো একটা ধারণা হয়েছে। তারপরে কি জানি বলে পৌনঃপুনিক সংখ্যা সম্পর্কে একটা ভালো একটা ধারণা হয়েছে, বা আবৃত দশমিক ভগ্নাংশ। তো আমরা এখন কয়েকটা নৈর্ব্যতিক সলভ করে দেখি আমরা বুঝি কিনা আসলে এটা কি অমূলদ নাকি মূলদ। ঠিক আছে, এটা আমি মুইসা দিই। আচ্ছা, আমাদের এখন এই নৈর্ব্যতিকটা আমরা সমাধান করব। ঠিক আছে, এখন নিচের কোনটি অমূলদ সংখ্যা বের করতে বলছে তারা। এখন আমরা অপশনের দিকে খেয়াল করলাম, দেখি কোনটা অমূলদ বের করা যায় কিনা। আমরা প্রত্যেকটা সলভ করব। প্রথমটা দেখো 0.5 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক। এখন এটারে সলভ করতে হইলে আমরা পৌনঃপুনিক সংখ্যা অবশ্যই নির্ণয় করতে পারি, আমরা যারা না পারি তারা দেখি। দেখো, এটার সম্পর্কে আমি আরো বিস্তারিত আলোচনা করব। নির্ণয় বলছে 0.5 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক। ঠিক আছে, তো পৌনঃপুনিক নির্ণয় করতে হলে প্রথমে দশমিকের পরে, আমার কথা শুধু মনোযোগ দিয়ে শুনো,
দশমিকের পরে যে সংখ্যা দুইটা থাকবো, যে মানে পৌনঃপুনিক সহ দশমিকের পর যা সংখ্যা থাকবো সব আমি লিখবো। যেমন দশমিকের পরে কি আছে, 5 3 আছে, 5 3 লিখলাম। তারপরে দশমিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকে তার জন্য আমরা কি লিখবো, কোন সংখ্যা লিখবো, ওই সংখ্যা লিখবো। যেমন যদি আমার কাছে থাকতো 0.29 পৌনঃপুনিক, তাহলে আমি কি লিখতাম 29, মানে 29, মানে দশমিকের পরে ফুল সংখ্যাটা লিখবো, দশমিকের যা থাকবো তাই লিখবো আমি। তারপরে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা থাকবো, যেমন কত আছে -2, কিন্তু এই জায়গায় আমার কি কোনো সংখ্যা আছে, এই জায়গায় কি আমার কোনো সংখ্যা আছে, নাই, কি সংখ্যা নাই, মানে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই। তাহলে আমি কি লিখবো, অনায়াসে 0। আর নিচে কি লিখতে হবে, নিচে লিখতে হবে দশমিকের পরে যে কয়টা পৌনঃপুনিক সংখ্যা থাকবে তার জন্য 9। যদি একটা পৌনঃপুনিক সংখ্যা থাকে তার জন্য একটা 9, যদি দুইটা পৌনঃপুনিক সংখ্যা থাকে দুইটা 9। কারণ আমার এই জায়গায় আছে কি, দুইটা পৌনঃপুনিক সংখ্যা, তাহলে আমার 9 হবে কয়টা, দুইটা। এই যে 9 হবে দুইটা। এখন কথা হইছে এই জায়গায় আমি 9 দিলাম কারণ একটা পৌনঃপুনিক সংখ্যা আছে, কিন্তু যদি পৌনঃপুনিক সংখ্যা আছে আবার পৌনঃপুনিক ছাড়াও সংখ্যা আছে, মানে একটা পৌনঃপুনিক সংখ্যা আছে আর একটা পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে, তখন আমরা কি করব, এই 2 এর জন্য একটা 0 বসাবো। যদি 2 আরেকটা থাকতো 2 আরেকটা 0 বসাতাম, 9 আর উপরে আরেকটা পৌনঃপুনিক থাকতো 9 আমরা আরেকটা লিখতাম। সিস্টেমটা হইছে এরকম। তো আমার কাছে দুইটা পৌনঃপুনিক সংখ্যা আছে এজন্য আমি দুইটা 9 লিখছি। তারপরে এখানে ক্যালকুলেট করলে কি হবে, 53/99, যা একটি p/q আকারে আসে। সো এটা একটি মূলদ সংখ্যা। p/q আকারে আসলে এটি কি সংখ্যা, মূলদ সংখ্যা। এখন আমাকে বের করতে বলছে কি, অমূলদ সংখ্যা। তাহলে আমরা এটা কি পাইলাম, অমূলদ সংখ্যা। এটা কি হবে, সরি, এটা কি পাইলাম আমরা, মূলদ সংখ্যা। এটা তাহলে হবে না। তারপরে দেখো 0.80, আমি 2 নাম্বার রুলে লিখছিলাম যে দশমিকের পরে যদি কোনো নির্দিষ্ট সংখ্যা থাকে তাহলে সেটা কি সংখ্যা হবে, মূলদ সংখ্যা। আমাকে বের করতে বলছে অমূলদ সংখ্যা, সো এটাও কাটা, মানে এটা কি হবে না। তারপরে √8, আমি কি বলছিলাম, √8 কোন সংখ্যাকে যদি রুট দ্বারা ভাঙানো যায়, মানে ভাঙানো না যায়, তাহলে সেটা কি, অমূলদ সংখ্যা। এবং কি যদি রুট দিয়ে ভাঙানো যায় তাহলে মূলদ সংখ্যা। এই √8 কে ভাঙাইলে কি হবো, সামথিং, মানে দশমিকের পরে সামথিং অনেক কিছু আইবো, যা একটি পূর্ণ সংখ্যা না। সো এটা কি, একটা অমূলদ সংখ্যা। এটাই আমার কি বের করতে বলছে, নিজের কোনটি, অমূলদ সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি, এটা রাইট, এটা অমূলদ সংখ্যা। তারপরে কি আছে, অপশনটা কি আমি ভুল লিখলাম, না, এটা √9 হবে। তাহলে কি হবো, অবভিয়াসলি 3 হবে, যা একটি পূর্ণ সংখ্যা, যার কারণে এটি মূলদ সংখ্যা। তো আমার এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। তো বাদ থাকলো কি, √8, যা একটি অমূলদ সংখ্যা। তাহলে आंसर কি হবে, √8। ঠিক আছে, আমরা পরে আরেকটা নৈবিত্তিকে যাই। ঠিক আছে ভাই, তাহলে আমরা 2 নম্বর নৈবিত্তিকে দেখি। 2 নম্বর নৈবিত্তিকে কি বলছে, √2/√18 কি ধরনের সংখ্যা, এটি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। চলো আমরা একটু ছোট্টখাটো একটা ক্যালকুলেশন করি। আমরা √2 রে কি ভাঙাইতে পারি, √2 রাখলাম। √18 এ আমরা কি লিখতে পারি, 2 × 9, মানে কি আমি 2 × 9 লিখতে পারি না ভাইয়া, লিখতে পারি কিনা। তাহলে 9 × 18, আগের অবস্থায় থাকতেছে রুটই থাকতেছে। আরেকটু ক্যালকুলেশন করি আমরা, হ্যাঁ, আরেকটু ক্যালকুলেশন করলে আমি যদি ভাঙাই লিখি, এইভাবে লেখা যায় না, কারণ রুট তো 2 এর উপরও আছে, 9 এর উপরও আছে। তাহলে আমি √2 এর উপর √2 লিখতে পারি না, √9 লিখতে পারি। এখন আর একটু ভাঙাই আমরা, দেখো √2 উপরে √2 গুণন √9 এর আমরা ভাঙাইলে কি হবে, অবভিয়াসলি 3। এই উপরে √2 আর নিচে √2 কাটা, তাহলে থাকতেছে কত আমার, 1/3। ঠিক আছে, 1/3 একটি কি সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা না। 1/3 এটা যদি ভাঙা তুমি 0. একটা সামথিং, এটা নির্দিষ্ট মান আসবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি বলতে পারি, মূলদ সংখ্যা বলতে পারি না। অবভিয়াসলি এটা মূলদ সংখ্যা। বুঝতে পারছো, একদম কিন্তু ইজি। মূলদ আর অমূলদ নিয়ে আমি আরো একটা দুইটা নৈবিত্তি করাই, তারপর দেখি আরো কোনো কনসেপ্ট বাকি থাকে কিনা। ঠিক আছে ভাইয়া, আমরা √5/18 কোন ধরনের সংখ্যা, এটা আরেকটা নির্ণয় করি। এইটা নির্ণয় করলে আশা করি মূলদ এবং অমূলদ সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা হয়ে যাবে। এবং তোমরা যদি অ্যানালাইসিং করো এবং প্র্যাকটিস করো বইতে, তোমরা দেখবা এর বাইরে মূলদ এবং অমূলদ সম্পর্কে আর কোনো তোমাদের নাই। যদিও থাকে তোমরা নিমিশে করতে পারবে, কারণ এই নিয়মের ভিতরে থাকবে। ঠিক আছে, এটাই আমাদের মূলদ এবং অমূলদ নির্ণয়ের লাস্ট উদাহরণ। ঠিক আছে, লাস্ট ভিত্তিক। তাহলে দেখো √5/18 কোন ধরনের সংখ্যা। আচ্ছা, আমরা প্রথমে এটা একটু রাফ করি। 5/18, ঠিক আছে, এই যে রুট দিলাম। আচ্ছা দাও, 5 রে 80 দিয়ে ভাগ করলে কত হয়, 16 বার, তাই না, 5 16 80। তাহলে আমি লিখতে পারি না 1/16, মানে 5 দিয়ে 80 রে কাটলাম 16,
তাহলে 1/16 লিখতে পারি। তাহলে আছে রুটের 1 এর রুট করলে কি হয়, 1 ই হয়। আবার এই রুট 16 এর কি হলে কি হয়, 4 হয়। যা একটি কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, কারণ 1/4 মানে কি 0.25, যা একটি কি দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যা আছে, তার মানে কি এটা মূলদ সংখ্যা। তাহলে আমি বলতে পারি না এটা মূলদ সংখ্যা, বলতে পারি। এখন যদি তোমার অন্য কোনো মান আসতো কিংবা অন্য জায়গায় 17 হইতো, তাহলে আমি কি 4 আনতে পারতাম, তাহলে আমার 1/√17 হইতো, যার কারণে এটা হইতো অমূলদ সংখ্যা। কারণ রুট কে আর ভাঙানো যাইতেছে না, ঠিক আছে, রুট কে আর কি করতেছে না, ভাঙানো যাইতেছে না, একটা কি করতেছে, অপূর্ণ সংখ্যা থেকে যাইতেছে, যার কারণে এটি কি হবে, অমূলদ সংখ্যা। মূলদ এবং অমূলদ সম্পর্কে এতটুকু মানে জানার তোমাদের মনে করি প্রয়োজন। এতটুকু জানলে তুমি যে কোনো ম্যাথ অমূলদ এবং মূলদ সম্পর্কে তুমি আনসার করতে পারবা। তারপরে আমরা দেখি পৌনঃপুনিক সংখ্যার কয়েকটা ম্যাথ আছে, এটা করলে বাস্তব সংখ্যা তোমাদের প্রায় 90% ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো 0.24 সাধারণ ভগ্নাংশের নিচের কোনটি, সরি 0.24 পৌনঃপুনিক সংখ্যার সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি। এই যে এটা চিহ্ন আছে, এটা কিন্তু কি একটা ফুটা আছে, যার এটা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। তারপরে হচ্ছে কি এটা নির্ণয় করো। তো এটা নির্ণয় করার জন্য ফার্স্টে কিন্তু আমি একটু বলছিলাম, দেখো এই যে আমার কি করতে হবে, ফার্স্টে খেয়াল করতে হবে, প্রথম রুলস হচ্ছে কি দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে তা লিখতে হবে। আমি লিখলাম 24 আছে, 24 লিখলাম। তারপরে রুল কি, যে দশমিক এরপরে যে সংখ্যাগুলো থাকবে লিখলাম। পরের রুল কি, পৌনঃপুনিক সংখ্যা থাকবে না এমন সংখ্যা কয়টি এটা ডিসাইড করতে হবে। এই যে পৌনঃপুনিক সংখ্যা কিন্তু একটি, পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টি, একটি, তাহলে কি আছে, 2 আছে। এই যে বিয়োগ করব 2, মানে পৌনঃপুনিক সংখ্যা ছাড়া যে সংখ্যা থাকবে ওটা বিয়োগ করতে হবে। পৌনঃপুনিক সংখ্যা ছাড়া যে সংখ্যা থাকবে সেটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। রুল নাম্বার 2 কি, পৌনঃপুনিক সংখ্যা ছাড়া যে সংখ্যা থাকবে সেটা বিয়োগ করতে হবে। ফার্স্ট অফ অল কি, দশমিকের পরে যে দুইটা সংখ্যা থাকবে বা 3টা 4টা 5টা সবটি লিখতে হবে, সবগুলা লিখতে হবে। তারপর বিয়োগ দিয়া কি করতে হবে, পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটা লিখতে হবে। তারপরে রুলস কি, যে সংখ্যা থাকবে, যদি একটি পৌনঃপুনিক সংখ্যা থাকে একটা 9, যদি দুইটা পৌনঃপুনিক সংখ্যা থাকে দুইটা 9, তিনটা থাকলে তিনটা 9। যেহেতু পৌনঃপুনিক সংখ্যা একটা আছে দেন আমি 9 লিখবো, একটা। তারপরে কি, পৌনঃপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকে তার জন্য একটা 0 আসবে। যদি দুইটা পৌনঃপুনিক ছাড়া সংখ্যা থাকে, যেমন 2 যদি আরেকটা থাকে, পৌনঃপুনিক সংখ্যা না থাকে, তাহলে আমি দুইটা 0 লিখবো, ঠিক আছে। এখন যেহেতু একটা পৌনঃপুনিক সংখ্যা আছে, যার কারণে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে, যার কারণে আমরা কি লিখবো, 0 লিখবো, এই যে 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে কি, 24 আর 22 90। এখন ভাঙ্গ তো 2 দিয়া, তাহলে কত হবে, 11 আর হচ্ছে 45, 45 হয় না, তাহলে দেখো এটা রাইট না, 11/45, ইজি না একদম। আমরা আরো দুই একটা কি করব, প্র্যাকটিস করব। আচ্ছা, আমরা পৌনঃপুনিক সংখ্যার একটা গুণ করব, যোগ আছে, বিয়োগ আছে, ভাগ আছে, আমরা যথা নিয়মে করব। যদি শুধু একটা দেখো, 0.2 পৌনঃপুনিক গুণন 0.16 পৌনঃপুনিক সমান কত। দেখো কিন্তু আমার অনেকগুলো অপশন দিছে, আমি জাস্ট আগে ক্যালকুলেশন করি। আমরা ক্যালকুলেশন কেমনে করব, আমি আগেই বলছি কি, আমি আগেই বলছি দশমিকের পরে যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটা আমি সবার আগে লিখবো। যেমন দশমিকের পরে কি সংখ্যা আছে, 2, আর পরে কোনো সংখ্যা নাই। এখন আমি খুঁজবো দ্বিতীয় রুল কি, পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা আছে কিনা, যেহেতু নাই তার মানে কি হবে, -0, তার মানে কি 2 2 থাকবে। তারপরে কি, তারপরে লাস্ট রুল কি, যদি কোনো পৌনঃপুনিক সংখ্যা থাকে তার জন্য 9, আর যদি পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা থাকে তার জন্য 0। যেহেতু একটা পৌনঃপুনিক সংখ্যা আছে তার জন্য কি হবে, একটা 9, এই যে 9 দিলাম। আমার কথা বুঝতে পারছো, যে যদি একটা পৌনঃপুনিক সংখ্যা থাকে তার জন্য একটা 9, দুইটা থাকলে দুইটা 9। তারপরে কি, গুণন, এই যে গুণন দাও, তারপরে 0.1 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক। তাহলে আমি কি, দশমিকের পরে যে দুটা সংখ্যা বা তিনটা সংখ্যা থাকবে সবগুলো লিখতে হবে। তাহলে আমি লিখলাম আগে 16, ঠিক আছে। তারপরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা যদি থাকে তাহলে বিয়োগ করতে হবে। আমি পৌনঃপুনিক ছাড়া দেখতেছি 1 আছে, তাহলে আমি 1 বিয়োগ করব। তারপরে কি, থার্ড রুল কি, পৌনঃপুনিক সংখ্যা যদি একটা থাকে তাহলে একটা 9, দুইটা থাকলে দুইটা 9। আমি এই জায়গায় খেয়াল করতেছি একটা শুধু পৌনঃপুনিক সংখ্যা আছে, যার কারণে কি হবে, একটা 9 হবে, এই যে 9 দিলাম। এবং পৌনঃপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকে তার জন্য কি হবে, 0। পৌনঃপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকে 0, তাহলে এটাকে একটা কি আছে, 1 আছে, তাহলে কি হবে, একটা 0 হবে। এখন যদি ক্যালকুলেশন করো, 2/9 গুণন 15/90, তাহলে এটার ক্যালকুলেশন করলে কি হবে,
এটা তুমি যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে, তোমার দেখবা যে এটা নামবে 0.037। ঠিক আছে, আমি আর ক্যালকুলেটর না করলাম, এটা অনেক বড় কিছু, সবাই ক্লাস বড় করে লাভ নাই। তো এইভাবে সেম নিয়মে যদি গুণের জায়গায় ভাগ বলে ভাগ করে দিবা, যদি বিয়োগ বলে বিয়োগ করে দিবা, যদি যোগ বলে যোগ করে দিবা। দ্যাটস সিম্পল। তোমাদের প্রায় 90% এখন ক্লিয়ার। এখন তোমাদের কিছু মুখস্থ জিনিস বা লজিক্যালি বুঝতে হবে। তো আমি আর দুই একটা নৈর্বৃত্তিক করাবো, তাহলে দেন শেষ এই চ্যাপ্টার। তোমরা যদি বুঝো এবং প্র্যাকটিস করো, দেন এনাফ ফর ইউ। তোমার আর কোনো এই বাস্তব সংখ্যা সম্পর্কে তোমার নৈর্বৃত্তিক আসলে তুমি আটকাবা না। তো ভাইয়া আজকে বারে তোমাদের এই কয়েকটা পড়লেই, আজকে যতটুকু পড়াইলাম এতটুকু পড়লে তোমাদের বাস্তব সংখ্যা একদম ক্লিয়ার। তো দেখো, প্রথমে মনে রাখতে হবে, এগুলো মুখস্থ একটু মনে রাখবা। বাস্তব সংখ্যা সেটকে কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা। আর স্বাভাবিক সংখ্যা সেটকে কি দ্বারা প্রকাশ করে? এন দ্বারা। আর মূলদ সংখ্যা সেটকে প্রকাশ করে কি দ্বারা? কিউ দ্বারা। তো এই তিনটা জিনিস মুখস্থ রাখবো, বুঝছো, যদি পরীক্ষায় আসে আর কি। কোন বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ কি ধরনের সংখ্যা হবে? প্রশ্নটা একটু ডিপলি খেয়াল করো তো। তো এই প্রশ্নের উত্তর তুমি জানো, কিন্তু উল্টা পাল্টা বাজাইতেছো মাথার ভিতর। কোন বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, আগে কি বলছে? কোন বিজোড় সংখ্যা, সমস্ত সংখ্যা এটা পূর্ণ সংখ্যা, তাই না? 1 2 3 প্লাস 1 মাইনাস 1 এগুলো তো পূর্ণ সংখ্যা। তো কোন বিজোড় সংখ্যা কি কি? 3 5 7। তাহলে আমরা ধরলাম 3, 3 একটা বিজোড় সংখ্যা। তারপরে হচ্ছে কি, বর্গ কি ধরনের সংখ্যা হবে? বর্গ করলে কি হবে? স্কয়ার। তাহলে কি হবে? 9। তাহলে এটা কি হবে? বিজোড় সংখ্যা হইতাছে। তারপর অনুরূপ ভাবে যদি আমি 5 ধরি, 5 স্কয়ার যার কি 25, যা একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। মানে বিজোড় সংখ্যার বর্গ করলে কি সংখ্যা হবে? বিজোড় সংখ্যার বর্গ করলে কি সংখ্যা হবে? জোড় সংখ্যা আইবে, বিজোড় সংখ্যা আইবে, নাকি মূলদ সংখ্যা আইবে, না অমূলদ সংখ্যা আইবে? মনে করো এটা হচ্ছে অপশন। তো বিজোড় সংখ্যার বর্গ করে আমরা দেখতেছি বিজোড় সংখ্যা আইতাছে, বিজোড় সংখ্যার বর্গ করে আমরা দেখতেছি কি বিজোড় সংখ্যা আইতাছে। তাহলে আমি বলতে পারি কোন বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ কি ধরনের সংখ্যা হবে? বিজোড় সংখ্যা। দ্যাটস ইটস আনসার। তারপরে হচ্ছে কি, √324 এর বর্গমূল কোনটির সমান? আচ্ছা, আমি আগে দহত লিখি। √324 লিখলাম আমি। লেখার পরে কি, এর বর্গমূল। বর্গমূল মানে কি? আরেকটা রুট। ঠিক আছে, 324 দিলাম। এখন এই রুট রাখলাম, এই রুটও রাখলাম। 300 এই পাশে দেখা গেছে কিনা, 324 এর ভাঙা তো, 324 এর ভাঙালে কি হবে? 18 স্কয়ার হবে। তাহলে আমরা লিখতে পারি না √18 স্কয়ার। এটা রুট দেই, এই যে 324 এর ভাঙাইলাম 18 স্কয়ার দিয়ে। তাহলে এই স্কয়ার আর রুটে কাটা, তাহলে থাকতেছে কত? √18। 18 এর যদি ভাঙাও 2 গুণন 9 নাকি, তাহলে হচ্ছে √2 গুণন √9। তাহলে হচ্ছে √2, আর √9 এর ভাঙাইলে কত? 3। তাহলে আমরা লিখতে পারি না 3√2, 3√2। তাহলে আনসার কত বাড়াইতেছে? 3√2। এরকম ম্যাথ আসতে পারে বা এই ধরনের একটা নিয়ম আসতে পারে। তো তুমি এটা শিখে রাখলা, যদি পরবর্তী আসে তোমার পরীক্ষা লিখতে পারবা। সো আজকের আলোচনা এই পর্যন্তই। আর এই আলোচনা যদি তুমি মনোযোগে দেখো এবং এই নৈর্ব্যক্তিক গুলা বইতে ফলো করো, দেখবা যে বারবার এই রকম বা এই সংখ্যা পাল্টায় এইরকম ম্যাথ গুলাই কি করতেছে, বারবার রিপিট করতেছে। সো এগুলো প্র্যাকটিস যদি করো, তোমার বাস্তব সংখ্যা সম্পর্কে আর কোনো নৈর্ব্যক্তিক তুমি ইনশাল্লাহ পরীক্ষায় আটকাবা না। আর আমি ধাপে ধাপে চেষ্টা করব সবগুলা অধ্যায় ভিত্তিক 2 বা একটা ভিডিওর মাধ্যমে মানে নৈর্ব্যক্তিক গুলা তোমাদের ক্লিয়ার করা। কয় ধরনের ম্যাথ আসতে পারে, যেমন বাস্তব সংখ্যা 3 ধরনের ম্যাথ আসতে পারে, দেখালাম মূলদ অমূলদ সংখ্যা নির্ণয় করা, এবং হচ্ছে পূর্ণবৃত্ত, পূর্ণবর্ণিক সংখ্যা, এবং আবৃত্ত বা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এই হচ্ছে 3 রকম। সেট ফাংশন আছে, তারপর হচ্ছে বীজগণিত আছে। তো এগুলা ধাপে ধাপে আর কি ভিডিও বানাবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।